বাংলাদেশে জিয়াউর রহমানকে কিভাবে পাকিস্তানের চর বানানো হয়। মানে আপনি চিন্তা করে দেখেন, যেই কালো কোট পরা পেঙ্গুয়েনদের নেতা শেখ মুজিব পালায় চলে যায়, ও হইল জাতির জনক। আর যে জীবনের ঝুঁকি নিয়ে নিজের কমান্ডারকে মাইরা বলতেছে যে আমি প্রতিবাদ করলাম, যুদ্ধ শুরু হইল, সে হইল পাকিস্তানের চর। মানে খেয়াল করে দেখেন যে পলিটিক্স অফ ন্যারেটিভ, যে বয়ানের রাজনীতিটা কিভাবে তৈরি হয়। যেই খালেদা জিয়া দেশ ছেড়ে পালায় নাই কোনোদিন, 111-এর সময় দেশ ছেড়ে পালায় নাই, বাংলাদেশে রয়ে গেছে, রিপিটেড আপনার অফার থাকার পরেও সেই খালেদা জিয়া সম্পর্কে হেন কোনো বাজে কথা নাই যা হাসিনা আওয়ামী এই চক্রের মুখ থেকে বের করতেছে। আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি, আমাদের ডিপ স্টেটগুলো রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে নিয়ে বলছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে দেখেন, এটা হলো প্রথম পর্ব নাটকের ইনক্লুসিভ ইলেকশন। ইনক্লুসিভ ইলেকশনটা কি জিনিস? যে আওয়ামী লীগ যেন নির্বাচন থেকে বাদ না পড়ে। তাহলে তাদের কাছে গত বছরে যা ঘটে গেছে, এটা শুধু একটা ক্ষমতার পরিবর্তন হয়েছে, এখানে গণ অভ্যুত্থান হয় নাই। এইটা একসময় বিএনপি ছিল, এরকম বিএনপির আন্দোলন করে পতন করানো হয়েছে। এখন আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগকে আন্দোলন করে পতন করানো হয়েছে। একসময় এরশাদ ছিল, এরশাদকেও আন্দোলন করে পতন করানো হয়েছে। বাস্তবতা ঠিক আসলে তাই। এরশাদ বিরোধী আন্দোলন, বিএনপি জামাত বিরোধী আন্দোলন আর গত বছরের গণ অভ্যুত্থান কি এক জিনিস? কিন্তু তারা দেখবেন মিডিয়াতে সবাইকে একই ভাষায় বলবার চেষ্টা করতেছে। অতএব তো স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে এরশাদ নির্বাচন করে নাই, এরশাদের লোকজন 30-35টা সিট পাইছে না 91-তে। তারপরে হচ্ছে বিএনপি জামাতের বিরুদ্ধে আন্দোলন করার পরে 96-তে কি বিএনপি নির্বাচন করে হারছে, তো সংসদে ছিল তো। তাহলে এইবারও কেন এই হাসিনা চলে গেছে, আবার বিএনপি আবার ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ নির্বাচন করবে? যুক্তিগুলো খেয়াল করে দেখেন। তাহলে নাটকের প্রথম পর্ব ছিল আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে ভোটের মাধ্যমে। আমরা কালেকটিভলি সবাই মিলে যখন দাঁড়ালাম যে আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি মেনে নেওয়া হবে না, যেই পদে থাকেন, যেই আমলাতন্ত্রে থাকেন, যেই উর্দি পরা কাপড় পরে প্রজাতন্ত্রের কর্মচারীরা যদি আমাদেরকে ডিকটেট করবার চেষ্টা করেন, আমরা প্রতিবার আপনাদেরকে না বলবো। যেভাবে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা বারবার না বলেছি এবং আমরা লড়াই করেছি, আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি হবে না। এখন দেখেন দ্বিতীয় পর্ব, দেখেন আওয়ামী লীগ পুনর্বাসনের। পরিষ্কার পরিচ্ছন্ন আওয়ামী লীগ শুনছেন না আপনারা? রিফাইন্ড আওয়ামী লীগ। রিফাইন্ড আওয়ামী লীগ কেমনে হইব? এই সাবের হোসেন চৌধুরী সাহেবের মতো একটা ভদ্র মানুষ, ভালো মানুষ, কথা সত্য। গোখরা সাহেবের সাল বদলাইলেও কি ওর বিষদাঁত পরিবর্তন হয়? সাপের চামড়া বদলায়, গ্রামে দেখছেন? হ্যাঁ, সাপের চামড়া বদলায় না? চামড়া বদলাইলে কি ওর খাইসলত বদলায়? খাইসলত বদলায় না। আওয়ামী লীগ হইল সেই রকম গোখরা সাপ। অতএব এই গোখরা সাপ বারবার কইব যে ভাই আমি কিন্তু এখন নাচতে পারি, আগের মধ্যে চিল্লাচিল্লি করি না, আমি এখন নাচি, তো আমার নাচ দেখতে আসেন। ও নাচের ফাঁকেও সুযোগ পাইলে কি করবে? ছোবল দেবে। আওয়ামী লীগ হচ্ছে গোখরা সাপ। ও যে পোশাক পরে আসে, ও যত ভদ্র ভাষায় কথা বলে, ও যত সুন্দর করে নাচে, দিন শেষে ও আওয়ামী লীগ, ও দিল্লির দালাল, আমার নিরাপত্তার হুমকি। এটা হলো বটম লাইন। অতএব সেই বয়ানের রাজনীতি বুঝতে হবে। এটা হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি। এইটা হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসনের দ্বিতীয় পর্বের নাটক। যে একটা দেখছেন না, সোহেল তাজ তার বাপের 100 বছরের জন্মদিবস না কি দিবসে গেছে তার বোন রেলয়া প্রধান উপদেষ্টাকে দাওয়াত দিতে। খেয়াল করছেন? সোহেল তাজ তো ভালো মানুষ, পলিটিক্সে নাইটাই খালি শরীর বাড়ায়, খালি শরীর নাড়াচাড়া করে, ভালো মানুষ। ওই গোখরা সাপ, একজন পাঞ্জাবি পরা গোখরা সাপ আর একজন হলো বডি বিল্ডিং গোখরা সাপ, সুযোগ পাইলেই কামড় দিবে। অতএব এই সুশীল ভদ্র আওয়ামী লীগের দ্বিতীয় পর্বের রাজনীতি পুনর্বাসনে ব্যর্থ হয়েছে। পপুলার এটা সাপোর্ট নাই, কোনোভাবে এটা হইতে দেওয়া হবে না। এখন হচ্ছে তৃতীয় পর্বের আওয়ামী লীগের পুনর্বাসনের রাজনীতি শুরু হয়েছে। সেইটার নাম হলো আওয়ামী জাতীয় পার্টির রাজনীতি। সেটা কি জিনিস তো বুঝতে পারছেন না? আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে বাংলাদেশের সব রাজনৈতিক দল, এটা আমি বারবার বলেছি। আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদারতা দিয়ে, এবং বিশ্বাস করে হাসিনাকে দেশে আসতে দিছে। আসার 2 সপ্তাহের ভিতরে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। আওয়ামী লীগ হলো সেই গোখরা সাপের নাম, ওরে বিশ্বাস করা যাবে না। আওয়ামী লীগকে প্রথম সংসদে কে নিচ্ছে? 86 সালের নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পার্টি নিচ্ছে। তৃতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে জামাত।
বিএনপি বিরোধী আন্দোলন করে 90-র দশকে, তাকে ক্ষমতায় নেয়ার ব্যবস্থা করছে 21 বছর পরে। চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে 111-এর সরকার। দিল্লি, প্রণব মুখার্জি, বাংলাদেশের বুদ্ধিজীবী, বুদ্ধিবেশ্যারা যারা আছে, এই দেশকে যারা কলম দিয়ে লিখে ভুয়া অর্থনীতির থিওরি দিয়ে দিয়ে দেশ বেচার রাজনীতি করে, তারা মিলে করেছে। আওয়ামী লীগকে যারা যারা বিশ্বাস করে পুনর্বাসনের রাজনীতি করেছে, তারা সবাই এই দেশে অভিশপ্তের শিকার হয়েছে। সবাই হয়েছে, সবাইকে মূল্য দিতে হয়েছে বাংলাদেশে। অতএব যারাই কোনো না কোনো নাটকের মধ্য দিয়ে আগামী দিনে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের জন্য অভিশাপ ওই ছবল রেডি আছে। কিন্তু কোনো না কোনো ফর্মে অভিশাপের শিকার হইতেই হবে, কারণ এই মাটি মির্জাফরের রক্ত নিতে পারবে না। আওয়ামী লীগের জন্ম কোন দিনে জানেন? কেউ জানেন? ওর জন্ম হয়েছে পলাশী দিবসে, 1949 সালের 23শে জুন। 1757 সালের 23শে জুন বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল পলাশীর আম্র কারণে। অতএব আওয়ামী লীগের রক্তধারার নাম হচ্ছে মির্জাফরের রক্তধারার নাম। ঘসিটি বেগম, রায়দুল্লভ, অমিচাঁদ আর এই জগৎ শেঠদের রক্তধারা, লেন্দুক দর্জির রক্তধারার নাম হচ্ছে আওয়ামী রক্তধারার নাম। এই রক্তধারার ভিতরে শুধু অভিশাপ আছে। এই রাষ্ট্রের একমাত্র নিরাপত্তা হুমকি গত 70 বছর ধরে যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে প্রতিদিন প্রতি রাতে দিল্লির কাছে বিক্রি করে দিচ্ছে, সেই রক্তধারার নাম হচ্ছে আওয়ামী লীগ। অতএব সেই ধারাকে কোনোভাবে কোনো নামে ব্যানারে পুনর্বাসনের রাজনীতির বয়ান যারা তৈরি করছে, তারা আসলে দিল্লির আধিপত্যবাদকে ফিরায় নিয়ে আসছে। এবং এইটার এখন তৃতীয় ভাষণ আপনারা দেখতে পাচ্ছেন, জাতীয় পার্টির নামে চলছে। এবং এরা কিন্তু ভাই বোনের রাজনীতি করে, দেখবেন একজন যখন বিপদে পড়ে আরেকজন আগায় আসে। দেখবেন যখন আওয়ামী লীগ বিপদে পড়ছে, জাতীয় পার্টি আগায় আসছে। আবার দেখেন 90-র দশকে জাতীয় পার্টিকে তুইলা কোলে তুলে কে নিচ্ছে? আওয়ামী লীগ নিচ্ছে, দুজন দুজনকে বাঁচায় রাখে। অথবা এখন বিপদে পড়ছে আওয়ামী লীগ, বাঁচায় রাখার দায়িত্ব নিছে হইল ওই যে এর সুইমিংয়ে নামার সময় দেখছেন না, একটা গোল জিনিস পরা লাগে, লাল জিনিস পরা লাগে, দেখছেন আপনারা? পানিতে যখন নামছেন, ওইটা হইল হেরা ভাই বোনরা মিল্লা জিল্লা পরে, যে যখন পানিতে নামে আরেকজনকে জড়ায় ধরে। এখন হইল ওই কোট পরার দায়িত্ব হইল জাতীয় পার্টির। অতএব জাতীয় পার্টি কি জিনিস কয়দিন আগে আপনারা দেখেছেন। এই জাতীয় পার্টির একসময় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের দায়িত্ব ছিল নর্থ সাউথের একজন শিক্ষক সাকিব রহমান। তার একটা লেখা আসছে, দেখবেন নেত্র নিউজে, বাংলাতে এবং ইংরেজিতে। যারা রাজনীতি করছেন তারা দয়া করে পড়বেন। তাকে কিভাবে ইন্ডিয়ান হাই কমিশন ইন্টারফেয়ার করে জিএম কাদেরকে নোটিশ ছাড়া 1 ঘন্টার ব্যবধানে ডিসমিস করছে, কারণ ইন্ডিয়ান হাই কমিশন ইন্টারফেয়ার করছে। এইরকম বহু ঘটনা আছে। জাতীয় পার্টিকে কিভাবে তারা এখনো নাচতেছে। ও হচ্ছে সাপুরে আছে না, ও হইল ওই সাপুরে, দেখছেন না গান দিয়া সাপ নাচায়, তো জাতীয় পার্টি হইল ওই সাপুরে হইল দিল্লিতে, আর ও বাংলাদেশে বসে নাচে। অতএব এই হচ্ছে আওয়ামী পুনর্বাসনের রাজনীতি। এই রাজনীতির বয়ান সম্পর্কে আমাদের সহযোদ্ধাদেরকে, রাজনৈতিক কর্মীদেরকে সচেতন থাকতে হবে। এবং যে বিভক্তি তৈরি হচ্ছে, মনে রাখতে হবে যে আমরা সবাই বাংলাদেশের পক্ষে, গণ অভ্যুত্থানের পক্ষে। প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সেটা যেন কেউ কারো বিরুদ্ধে শত্রুতায় রূপান্তরিত না হয়। বিএনপি জামাতের শত্রু না, জামাত এনসিপির শত্রু না, এনসিপি এবি পার্টির শত্রু না, আমরা কেউ কারো শত্রু না, এটা মাথায় রাখতে হবে। আমাদের সবার কমন শত্রু হচ্ছে দিল্লি, আমাদের কমন সব শত্রু হচ্ছে আওয়ামী লীগ। এইটাকে কেন্দ্র করে আমার সবার রাজনৈতিক কর্মসূচি সাজাতে হবে। আমরা কি বক্তব্য দিচ্ছি, আমরা কি কথা বলছি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের দ্বিমত যেন ভারতের পকেটে না যায়। তাহলে যেটা হবে, আমরা হেরে গেলে কিন্তু একা হারবো না। বিএনপি যখন ডুবছে গত 16 বছরে, শুধু বিএনপি ডুবছে না, সারা বাংলাদেশ ডুবছে। সারা বাংলাদেশ ডুবছে। যখন জামাত ডুবছে, তখন কি শুধু জামাত ডুবছে না, সারা দেশ ডুবছে? সারা দেশ ডুবছে। এই বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর ব্যাপারে এই জিনিসগুলো সবার মাথায় থাকতে হবে। দ্বিমত করবেন, আমরাও দ্বিমত করেছি। বিএনপির সাথে অনেক বিষয়ে আমাদের দ্বিমত আছে। আমরা ঐকমত্য কমিশনে পাবলিকলি বলেছি, কিন্তু তাই বলে তো তারেক রহমানের নাম ধরে গালি দিতে হয়নি। তাহলে তারেক রহমানের নাম ধরে কারা গালি দেওয়া হচ্ছে? তারা কারা? যেই গালি আমরা হাসিনাকে দেই নাই, সেই গালি তারেক রহমানকে কেন দিতে হবে? কারা দিচ্ছে? এরা পরিকল্পিতভাবে দিচ্ছে না? যে মরছে সেও যুবদলের, যে মারছে সেও যুবদলের, বিচার চাইতেছে তারেক রহমানের কাছে। ঠিক উল্টা হওয়ার কথা না? রাজনীতি যারা করে, এটা গ্রামার আছে না স্লোগানের, আমার ভাই মূল্য কেন, তারেক রহমান জবাব চাই। আরে তারেক রহমান জবাব দিবে কেমনে? দুইটাই তো তার ভাই। গ্রামার আছে না, ধরেন এই দলের লোকরা সেই দলরে মারছে, তখন না স্লোগান দেয় যে অমুক মারলে কেন, আমার জবাব দে।
কে কারটা মারছে। তাহলে পরিকল্পিতভাবে এই স্লোগানগুলো ব্যবহার করা হচ্ছে এক দলের বিরুদ্ধে আর এক দলের এগেনস্টে। কারা করছে? ওই দিল্লির গোলামরা করতেছে, ওই দিল্লির গোলামরা করতেছে। এই জন্য এই গুপ্ত রাজনীতি, এইটা সেইটা বলে একজন আরেকজনকে ট্যাগিং করলে যেটা হবে, মাইর খাওয়ার সময়, গুলি করার সময় গুলিটা শুধু ছাত্র দলের বুকে লাগবে আর শিবিরের বুকে লাগবে, গুলি কিন্তু দল চেনে না, মাথায় রাখেন। অতএব এই ধরনের স্টুপিড কাজ যদি আপনারা করেন, একজন আরেকজনকে ছোট করেন, মাইর যখন আসবে সবাই কমনভাবে খাইতে হবে। গত 16 বছর তো দল ধরে ধরে মাইর দেয় নাই, আওয়ামী লীগ ছাড়া সবাইকে মাইর খাইতে হয়েছে না? মাইর খাইতে হয়েছে। তাই জন্য সাবধান, মূল শত্রু ফাইট করেন, একসাথে মিলে ফাইট করতে হবে এবং এভাবেই বাংলাদেশপন্থী নতুন রাজনীতি দাঁড়াবে। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আজকে আমাদের অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপস্থিত। আপনারা দেখেছেন গতকালকে রাতে আমাদের জুলাই সহযোদ্ধা নুরুর উপরে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, আমরা পুলিশ এবং সামরিক বাহিনীর সেনা সদস্যদেরকে যাদেরকে দেখলাম, পাশাপাশি কিছু পুরাতন আমলের হেলমেট বাহিনীর কিছু সদস্য দেখলাম আমরা, হলুদ হেলমেট পরা, এবং এই সবাই মিলে গত 1 বছরে আমরা দেখি নাই যে কোনো আওয়ামী লীগের নেতাকেও ধরার পরে এই লেভেলে পিটাইছে। আমরা দেখছি ছাত্র দলের নেতাদেরকে কিভাবে পিটাইছে পুলিশ, সেনাবাহিনী, র্যাব মিলে। আমরা দেখছি যুব দলের নেতাদেরকে কেমনে পিটাইছে। বেগম জিয়াকে এক কাপড়ে কিভাবে এই দেশে ক্যান্টনমেন্ট থেকে, বাসা থেকে বের করে দিয়েছে। তারেক রহমানকে ডিজিএফআই, এসবি, এনএসআই, যৌথ বাহিনী মিলায়ে পিটায় মেরুদণ্ডের হাড় ভেঙে দিছে, সেগুলো দেখছি। কিন্তু গণ অভ্যুত্থানের পরে যৌথ বাহিনীর এত দুঃসাহস আসে কোত্থেকে? এইটা এখন আমাদেরকে সবাইকে সিরিয়াসলি এই বিষয়ে আমাদেরকে প্রশ্ন করতে জানতে হবে যে এই বাহিনী যারা গত 16 বছর দিল্লির আধিপত্যবাদ কায়েম করেছে, যাদের কারণে বাংলাদেশে 111-এর মতো একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, যারা বাংলাদেশকে গত 16 বছর ধরে পরতে পরতে দিনে রাতে দিল্লির কাছে বেচে দিয়েছে, তাদের এত বছরে তো এই মুরদ ছিল না দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ামী নেতা কর্মীদেরকে পিটাইতে। তো সাডেনলি এত দুঃসাহস, এত সাহসী ওনারা কেমনে হয়ে উঠল? সমস্যাটা কোথায়? এবং আবার দেখবেন প্রতিবাদ করলে আমারে আপনারে বলবে আর মব জাস্টিস করতেছে। এই যে দেখেন যে কিভাবে বয়ানের রাজনীতি তৈরি করে। আমি এই অবদানের আলোচনাতে আসলে ঢুকবো না, আমি পার্সোনালি এগুলো পছন্দ করি না। আমি জুলাই আগস্টে আমার গত বছরের কোনো ছবি আমি দেই নেই, কোনো ভিডিও দেই নেই, কারণ আমি এই অতীতমুখিতাকে খুবই অপছন্দ করি। এটা জাতির জন্য ক্ষতিকর। নিজেদের অতীত নিয়ে, নিজেদের গৌরব নিয়ে, নিজেদের অবদান নিয়ে পড়ে থাকলে যেটা হবে, দিন শেষে এই ভবিষ্যতের আলোচনাটা আমরা করতে পারবো না। তা আপনারা যারা জুলাইয়ের তরুণ সহযোদ্ধারা এখানে আছেন, আপনাদের জন্য কয়েকটা মানে খাবারের আইটেম আর কি, পলিটিক্যাল খাবারের আইটেম বলে আমি শেষ করবো আর কি। প্রথম হচ্ছে বয়ানের রাজনীতি বোঝা, যে কিভাবে বয়ান তৈরি করা হয়। আপনারা অনেকেই খুবই তরুণ ছিলেন, আমরা যারা বিএনপি জামাতের ওই 5টা বছর দেখেছি কিভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশে জঙ্গি নাটক তৈরি করা হয়েছে। বাংলাদেশে জিয়াউর রহমানকে কিভাবে পাকিস্তানের চর বানানো হয়। মানে আপনি চিন্তা করে দেখেন, যেই কালো কোট পরা পেঙ্গুয়েনদের নেতা শেখ মুজিব পালায় চলে যায়, ও হইল জাতির জনক। আর যে জীবনের ঝুঁকি নিয়ে নিজের কমান্ডারকে মাইরা বলতেছে যে আমি প্রতিবাদ করলাম, যুদ্ধ শুরু হইল, সে হইল পাকিস্তানের চর। মানে খেয়াল করে দেখেন যে পলিটিক্স অফ ন্যারেটিভ, যে বয়ানের রাজনীতিটা কিভাবে তৈরি হয়। যেই খালেদা জিয়া দেশ ছেড়ে পালায় নাই কোনোদিন, 111-এর সময় দেশ ছেড়ে পালায় নাই, বাংলাদেশে রয়ে গেছে, রিপিটেড আপনার অফার থাকার পরেও সেই খালেদা জিয়া সম্পর্কে হেন কোনো বাজে কথা নাই যা হাসিনা আওয়ামী এই চক্রের মুখ থেকে বের হয় নাই। কিন্তু উল্টা দেখেন, যে পালায় না অথচ ওর গোষ্ঠী শুদ্ধ সবার পালানোর ইতিহাস আছে, ও বারবার পালায় কিন্তু ও হইল আবার স্বাধীনতার পক্ষের চেতনার লোক আর কি। তাহলে যে পালায় নাই সে হইল আমাদের শত্রু, দেশের শত্রু। আর যে পালায় 111-এর সময় পালায়, সিস্টেম করে পালায়, আইসা আবার হইল এয়ারপোর্টে 111-এর কুশীলবদের সাথে চক্রান্ত করে দেশ বেচা দেয়, ও হইল স্বাধীনতার পক্ষের শক্তি। খেয়াল করে দেখছেন?
এই চেতনার পলিটিক্সটা বুঝতে হবে তরুণ সহযোদ্ধাদেরকে। যদি আপনারা ফিউচারে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চান, যে ব্যানারে করেন, দিন শেষে আমাদের রাজনীতিটা হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি। সেটা বিএনপির ব্যানারে করেন, জামাত শিবিরের ব্যানারে করেন, এবি পার্টির ব্যানারে করেন, এনসিপির ব্যানারে করেন, কোনো সমস্যা নাই। কিন্তু পলিটিক্সের মূল জায়গা হচ্ছে এইটা বোঝা যে আমি বাংলাদেশপন্থী রাজনীতি করি, দিল্লি আমার শত্রু। এটার মধ্য দিয়ে হচ্ছে আগামী দিনের রাজনীতিকে বিনির্মাণ করতে হবে। অতএব আমাদের এখন প্রথম চ্যালেঞ্জ হচ্ছে বয়ানের রাজনীতি বোঝা। দ্বিতীয়, দেখেন বয়ানের